সুপ্রভাত আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ 6ই ফেব্রুয়ারি, সময় এখন সকাল 5:45। অন্যান্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। তার কারণটা একটু পরেই আপনাদের জানাচ্ছি। এখন এই শহর ঠিকঠাকভাবে জেগে ওঠেনি। বাইরে দিনের আলো যদিও ফুটে গেছে, আমার গাছগুলো এখনও ঘুমে, কারণ ওদের ঘুম ভাঙানোর সময় এখনও হয়নি। আমি সাধারণত প্রত্যেক দিন 7টা থেকে 7:30টার মধ্যে গাছগুলোতে জল দিই। তার আগে গাছগুলোতে একটু জলের ছিটে দিয়ে সবাইকে, যেমন ছোটোবেলায় মারা যেমন ঘুম ভাঙাতেন, সেই রকম করে আমি গাছগুলোরও ঘুম ভাঙাই। তো সেই ঘুম ভাঙার সময় এখনও আসেনি। আমাকে এত সকালবেলা দেখে হয়তো ওরা বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার আছে। তো বুবু সকালবেলার কফি বানাচ্ছে, তিনি এখনও ঘুম থেকে ওঠেনি। যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম শেষ করে প্রায় 10:30 নাগাদ আমরা বাড়ির থেকে বেরোলাম। একটু আগেই বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু সেটা হলো না। তার কারণ সবাই মিলে বেরোতে গেলে পরে সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার। সবাই তো আর সব কাজ সমান গতিতে করতে পারে না। তাই সমস্ত কাজকর্ম সেরে বাড়ি থেকে বেরিয়ে এলাম মায়ের মন্দিরে। আজ শুক্রবার, কিন্তু তবুও দেখলাম মন্দিরে ভক্ত সমাগম বেশ বেশি। সকালবেলা মাকে দর্শন করলাম, কারণ কোথাও বেরোতে গেলে আমরা মাকে দর্শন না করে কোথাও যাই না। তাই মাকে দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। প্রায় 1 সপ্তাহ যাবৎ আপনাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তার কারণ আপনাদের কাছে বলার মতো সেরকম কিছু ছিল না। সাধারণত আমার একটা জিনিস মনে হয় যে যদি কোনো বিষয় না থাকে, সেই শুধু শুধু বকবক করে অন্যেরও সময় নষ্ট করা উচিত নয়, বা নিজেরও সময় নষ্ট করা উচিত নয়। সেই সময়টা অন্য কোনো ভালো কাজে লাগালে বোধহয় ভালো হয়। আমি একটা ভিডিও পোস্ট করলাম, কিন্তু তার কোনো কন্টেন্ট নেই, বা সেই জিনিসটা কারোর কোনো কাজে লাগবে না বা দেখতে ভালো লাগবে না, সেই ধরনের কোনো বিষয় নিয়ে আজ পর্যন্ত আমি আপনাদের সামনে আসিনি। সেই জন্যে 1 সপ্তাহের একটা বিশাল গ্যাপ পড়ে গেল। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইচ্ছে করলে বা সেই রকমভাবে ফোকাস করলে হয়তো আমি কোনো সুন্দর ভিডিও আপনাদের সামনে আনতে পারতাম, কিন্তু বোধহয় আমার চেষ্টার কোনো একটা ফাঁক ছিল, সেই জন্যই এটা হলো না। তবে ভবিষ্যতে চেষ্টা করব যাতে এই ধরনের কোনো গ্যাপ আপনাদের সঙ্গে না হয়। বলতে বলতে আমরা চলে এসেছি কাপা মোড়, অর্থাৎ উত্তর 24 পরগনার। আর দেখুন, সামনে দিয়ে যাচ্ছিল একটা বিয়েবাড়ির প্রসেশন। সম্ভবত এরা জল সইতে যাচ্ছিলেন। আমাদের শহরের দিকে তো এইসব দৃশ্য দেখা যায় না, গ্রামের দিকে গেলে এইসব দৃশ্যগুলো বেশি চোখে পড়ে। আর এবার আমরা ধরে ফেলেছি ন্যাশনাল হাইওয়ে 12। এখন এই ন্যাশনাল হাইওয়েটা এরকমভাবেই তৈরি করা হয়েছে যে এখন চেনা রাস্তাও অচেনা লাগে। আমি এই রাস্তায়, অর্থাৎ এই রুটটাতে বহুবার যাতায়াত করেছি, ট্রেনেও গেছি, গাড়িতেও গেছি, কর্মসূত্রে যদিও, কিন্তু কর্মসূত্রেও গেছি বা কোথাও বেড়াতে গেলে এখান দিয়েও পাস করেছি, বা কখনো যদি গাড়িতে উত্তরবঙ্গে যাই তাহলেও এই রাস্তা দিয়ে পাস করেছি। কিন্তু আগে এই রাস্তা দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা কিছু কিছু অভিজ্ঞতা ছিল ভীষণ দুর্বিষহ। কারণ এক তো রাস্তা ভাঙাচোরা, তার উপরে জ্যাম, তার উপরে আপনার 1 কিলোমিটার যেতেই অনেক সময় লেগে যেত। আর এখন দেখুন, 80-র নিচে গাড়ির স্পিডই নামানো যাচ্ছে না। এই হাইওয়ের মিনিমাম স্পিড লিমিট বেঁধে দেওয়া হয়েছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আমাদের বাড়ির থেকে সেখানকার দূরত্ব দেখালো 124 কিলোমিটারের মতো। কিন্তু দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আমরা ঢুকে গেলাম গোল্ডেন ভিস্টা রিসর্টে। এটা একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই এটা, আর লোকেশনটা হচ্ছে ধুবুলিয়া। আমরা নেট থেকে এই রিসর্টটা বুক করেছিলাম, কিন্তু একটা জিনিস, এই প্রথমবার কোনো রিসর্ট বা হোটেল বুক করতে গিয়ে আমরা কিন্তু বেশ খানিকটা ঠকে গেলাম ইন দ্য সেন্স, এখানে কোনো ইনফরমেশান ছিল না, বা আমি কোনো রেটিংও এরকম বা কোনো কমেন্টও এরকম দেখিনি যে এইখানকার এই রিসর্টটা তৈরি হচ্ছে, বা এন্টায়ার রিসর্টটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এদের ঘরগুলো মোটামুটি ভালোই, খারাপ না, বাথরুমও ভালো, মিনিমাম অ্যাকোমোডেশন বা মিনিমাম অ্যামিনিটিস যা দরকার বা থাকা উচিত সেটা অবশ্যই আছে।
ঘরের মধ্যে একটা সোফা আছে, একটা বড় আয়না আছে, একটা টিভি রয়েছে, বাথরুমের মধ্যেও আপনার গিজার রয়েছে, সব কিছুই আছে। কিন্তু পুরো রিসর্টটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। শুধু আন্ডার কনস্ট্রাকশনই নয়, আমরা যেদিন চলে আসলাম সেদিনকে বেশ একটা মানে কি বলবো, একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো। এনাদের যে ঘর ভাড়া এনারা নিয়েছিলেন 2700 টাকা প্রতিদিন, ভাড়াটা যদিও একটু বেশি লাগছিল আমার, কিন্তু এসে দেখলাম ভাড়াটা সত্যি সত্যিই বেশি। এদের এখানে নিজস্ব কোনো কিচেন সেট আপ সেভাবে নেই, যেটা আছে সেটা দিয়ে এনারা মানে 2-3টে ফ্যামিলি থাকলেও সেই সার্ভিসটা ওনারা দিতে পারেন না। যাই হোক, কী আর হবে, কিচ্ছু করার নেই। একবার যখন চলে এসেছি, আর দুদিনের জন্যই এসেছি আমরা। আজকে শুক্রবার, আজকের দিনটা থাকবো, কালকের দিনটা থাকবো, পরশু দিন আমরা এখান থেকে চলে যাব। তবে এই রিসর্টের আশপাশের অঞ্চলটা বেশ সুন্দর। এটা একটা গ্রামের একটা মাঠের মধ্যে রিসর্টটা, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ঠিক পাশে। কমিউনিকেশনটা খারাপ নয়, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানকার মানে ইসকন মন্দির দর্শনে আসা। মায়াপুরে আমরা আগে বহুবার এসেছি, ছোটোবেলা থেকে বহুবার এই মন্দিরের সঙ্গে আমাদের যাতায়াত। কারণ আমার বাবা, আমি যখন ক্লাস 11-এ পড়ি, অর্থাৎ সেটা ছিল 1986 সাল, সেই 1986 সাল থেকে আমার বাবা ইসকনের লাইফ মেম্বার। তো সেই অর্থে আমাদের সঙ্গে ইসকনের যোগাযোগ কিন্তু বহু দিনের। আমার এখন 57 বছর বয়স, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে যোগাযোগটা কতখানি গভীর এবং অন্তরঙ্গ। তো এই অন্যান্যবার ইসকনে আসলে পরে, অর্থাৎ মায়াপুরে আসলে পরে আমরা সাধারণত ইসকনের প্রিমাইসেসের মধ্যেই থাকি, কিন্তু এবার আমরা ওখানে কোনো ঘর পেলাম না। যাই হোক, চললাম, দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানেই করলাম, এই হোটেলেই করলাম, করে আমরা চললাম এবার মন্দির দর্শনের উদ্দেশ্যে। বিকেলের সোনালি আলোয় চারপাশের রাস্তাঘাট একেবারে ধুয়ে যাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল এই জার্নিটা। গ্রামের দিকে সানসেট বা সূর্যাস্তের দৃশ্য সত্যিই খুব মনোরম হয়। আর বিশেষ করে এই শীতের দিনে, শীত ঠিক বলবো না, এখন কলকাতায় অতখানি ঠান্ডা নেই, কিন্তু ওইখানে অর্থাৎ মায়াপুরে কিন্তু বেশ ঠান্ডা ছিল। আমরা যেদিন গেছিলাম সেদিনকে তো বেশ ঠান্ডাই ছিল, তারপরের দিন ঠান্ডাটা একটু কম লাগছিল, কিন্তু তবুও ফুল স্লিভ সোয়েটারের নিচে বেরোনো যাচ্ছিল না। চারপাশে এখন ধান বোনা হয়েছে, ভুট্টা চাষ হচ্ছে, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এই রাস্তায় যেতে যেতে একটাই কথা মনে হচ্ছিল, আজ থেকে দীর্ঘ বছর আগে, প্রায় 1946-47 সালে যে কৃষ্ণ ভবনামৃতের বীজ আচার্য অভয়চরণাবিন্দু শ্রীল প্রভুপাদ মানুষের মনে রোপণ করতে চেয়েছিলেন, তা আজ সারা বিশ্বজুড়ে একটা মহিরুহের আকার ধারণ করেছে। সারা বিশ্ব জুড়ে এনাদের শাখা প্রশাখা এতটাই বিস্তৃতি লাভ করেছে যে আজকাল সবাই এই কৃষ্ণ ভবনামৃত সংঘকে, অর্থাৎ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, এই অর্গানাইজেশনটাকে সবাই একটাকে চেনে। এবং শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরা বৈদিক সভ্যতার যে ভাবধারা সেটাকে ছড়িয়ে দিয়ে চলেছেন অক্লান্তভাবে। আমি বিভিন্ন জায়গায় এর উপস্থিতি দেখেছি, সুদূর ইউরোপ থেকে শুরু করে এমনকি আমেরিকা তো বটেই। আমেরিকা বোস্টন শহর থেকে এই সংঘের যাত্রা শুরু। আমেরিকা তো বটেই, শুধু তাই নয়, এশিয়ারও বিভিন্ন প্রান্তে, এমনকি সুদূর আফ্রিকাতেও এর অস্তিত্ব রয়েছে। আমরা ঢুকে পড়েছি আমাদের আনন্দধামে। এটাকে আনন্দধামই বলবো। এখানে আসার পর মন খারাপ যে কী জিনিস সেটা আজ অবধি টের পাইনি। মনের সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদ, সমস্ত ক্লেদ যেন শ্রীকৃষ্ণ মুছিয়ে দেন এক নিমিষে। আমরা এখন চললাম পার্কিংয়ের উদ্দেশ্যে। পার্কিং থেকে আমরা যাব দর্শনে। তবে এই সময় ইসকনে আসার মূল আকর্ষণ হচ্ছে এখানকার ফুলের সম্ভার দেখা। এখন আমরা রয়েছে গদা ভবনের সামনে। এটা একটা শপিং সেন্টার। এখানে
অনেক রকম দোকান আছে এখানে, গোশালার প্রোডাক্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকানও রয়েছে। আর সামনে দেখছেন গদা ভবন। আমরা সাধারণত আগে গতবার যখন এসেছিলাম তখন আমরা গদা ভবনে ছিলাম এবং প্রেফার করি গদা ভবনেই থাকতে, কারণ এখানকার সুযোগ সুবিধা যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। আর ওই দূরে দেখা যাচ্ছে নবনির্মিত মন্দির। এই মন্দিরটি এখনও তৈরি হয়নি, তবে এর ভিতরে যে রাজস্ব যজ্ঞ চলছে সেই রাজস্ব যজ্ঞের কিছুটা আমি আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, এই বাগানের মধ্যে এখনও শীতের মৌসুমি ফুলরা তাদের সৌন্দর্য দিয়ে লোকের মনকে আনন্দে ভরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে। দেখুন বিভিন্ন ধরনের ফুল, এত ফুলের নাম তো আমি জানি না। আমারও শীতকালে ফুল চাষ করার একটা শখ রয়েছে বা অভ্যেস রয়েছে, তবুও ফুলের নাম আমি ঠিক বলতে পারবো না। বলতে বলতে চলে এলাম ইসকন প্রিমাইসেসের মধ্যে। আর এখানে দেখুন হরিনামে মত্ত সবাই। এই হরিনাম শুনলে পরেই যেন, কেন জানি না, ছোটোবেলা থেকেই আমার মনের সমস্ত অবসাদ যেন দূর হয়ে যায়। অথচ এনাদের কিন্তু কেউ বাধ্য করছেন না, সবাই নিজে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনের সঙ্গে এই নাম সংকীর্তনে মেতে রয়েছেন। আমরা যতই, আমাদের শহুরে লোকেরা যতই আমরা পাশ্চাত্য ভাবধারার সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়ার একটা চেষ্টা করি না কেন, পাশ্চাত্য কিন্তু আমাদের বৈদিক ভাবধারার সঙ্গে মিলেমিশে যাওয়ার জন্য তার থেকেও অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে। এটা ভাবতেও ভীষণ আশ্চর্য লাগে। এই যে মানুষগুলো, এরা পৃথিবীর কোন প্রান্ত থেকে এসছেন আমার জানা নেই, কিন্তু দেখুন কি সুন্দর মিলেমিশে গেছেন, ভগবানের নাম গান করছেন, সাত্ত্বিক জীবনযাপন করছেন এবং বৈদিক ভাবধারায় নিজেদেরকে একদম মিলিয়ে মিশিয়ে প্রতিটা অনুষঙ্গকে এরা মেনে চলছেন। ভাবতেই কি আশ্চর্য লাগে। কবে শ্রী চৈতন্য বলে গেছিলেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার নাম যেন ছড়িয়ে পড়ে। প্রভুর সেই আদেশ শিরোধার্য করে এরা অক্লান্তভাবে সেই ভাবধারাকে ছড়িয়ে দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বলতে বলতে চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের ভেতর তো ক্যামেরা নিয়ে যাওয়ার এখন অনুমতি নেই। সকাল 7টা থেকে 8টা আর বিকেলবেলা কিছুক্ষণের জন্য 1 ঘন্টার জন্য ভগবানের ছবি তুলতে পারেন অনুমতি সাপেক্ষে, তবে সেখানে এসএলআর ক্যামেরা নিয়ে যেতে হয়। আমার কাছে তো এসএলআর ক্যামেরা নেই, সেই জন্য আপনাদের ভিতরের দৃশ্য আমি দেখাতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে এই দেখুন মন্দিরের সামনে ফুটে রয়েছে ভগবানেরই অপূর্ব সৃষ্টি। তবে ভগবান কিন্তু কালকে ভক্তের ডাকে বাইরে আসবেন, উনি আশ্রম পরিক্রমায় বেরোবেন। সেই সময়কার কিছু দৃশ্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। এই হচ্ছে নবনির্মিত মন্দির, যা তৈরি হতে হতে আমার মনে হয় আরও বছর 2 লাগবে, কারণ ভেতরকার যে অবস্থা আমি দেখেছি এখনও প্রচুর কাজ বাকি পড়ে রয়েছে। আর সবাই দিন রাত এক করে কাজ করছেন। এখন বুবু চলছে শু স্ট্যান্ডে যদিও জায়গা ছিল না, আমরা নগেন্দ্রর কাছে জুতো, মোবাইল ফোন বা আর যেসব ইলেকট্রনিক ডিভাইসগুলো ছিল সেগুলো গচ্ছিত করে তবে গেছিলাম ভগবানকে দেখতে, ভগবানের সঙ্গে দেখা করতে। আর বাইরে থেকে আপনাদের নৃসিংহ ভগবানকে দর্শন করাচ্ছি, যেহেতু আমার কাছে কোনো অনুমতি নেই। ভগবানকে দর্শন করে আমরা চলে এলাম নিত্যানন্দ মার্কেটে। এটি একটি অস্থায়ী মার্কেট। এখানে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, তুলসীর মালা থেকে শুরু করে ভগবানের পোশাক, মুকুট, গয়না, পিতলের ভগবানের মূর্তি, বাসনপত্র সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এবং এই অস্থায়ী মার্কেটগুলো বসেছে কিন্তু গৌর পূর্ণিমাকে স্মরণ করে। গৌর পূর্ণিমা অর্থাৎ দোল উৎসব। এখানে বৈষ্ণব রীতিতে যেহেতু এখানে সব কিছু চলে, বৈষ্ণব রীতিতে কিন্তু দোল বলা হয় না দোল উৎসবকে, সেটাকে বলা হয় গৌর পূর্ণিমা। কারণ শ্রী চৈতন্যদেব সেই দিনকেই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের সবাইকে উনি ধন্য করেছিলেন, আমাদের মানব জীবনকে ধন্য করেছিলেন কৃষ্ণ নামে।
কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে মানুষের বেঁচে থাকার অর্থাৎ এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কী। তৃণ হতে যে বা হয় সহিষ্ণু, দিন হতে দীনতর, অর্থাৎ ঘাসের থেকেও সহিষ্ণু হতে হবে, দিনের থেকেও দিন হতে হবে, তবেই আমরা ভগবানের চরণে নিজেদের উৎসর্গীকৃত করতে পারবো, আমরা ভগবানকে বুঝতে পারবো, জানতে পারবো, তার ভাবধারায় নিজেদের উদ্বুদ্ধ করতে পারবো। এই হচ্ছে একটি ভগবানের কাপড়ের দোকান। এনারা সাধারণত হোলসেল রেটে জিনিসপত্র দেন। এবং আর একটা জিনিসও শুনে ভালো লাগলো, এনাদের কারখানায় এরা প্রাধান্য দেন সমাজের দুস্থ বা পিছিয়ে পড়া মহিলাদের। আমরা এখন বেরিয়ে আসছি, তবুও দেখুন এখনও অক্লান্তভাবে এরা হরিনাম কীর্তন করে চলেছেন। আমরা একটু বাইরে যাব, তার কারণ ববিরা অর্থাৎ আমার শ্যালক এবং ওর পরিবারের সবাই কিন্তু আমাদের সঙ্গে আসেনি অন্যান্য বারের মতো। ওরা আলাদা এসছে, একটা বিশেষ কাজে আটকে পড়েছিল বলে ওরা ট্রেনে করে এসছে নবদ্বীপ, সেখান থেকে খেয়া পার করে ওরা মায়াপুরে আসছে। আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে ওদেরকে নিয়ে আসতে। আমি যখন প্রথমবার মায়াপুর আসি, সেটা হবে মোস্ট প্রবাবলি 1988 সাল। সেই সময় কিন্তু এখানে মন্দিরের বাইরে কিচ্ছু ছিল না, মন্দিরটাও ছিল অনেক ছোট, চারপাশটা ছিল চাষের জমি এবং মন্দিরের থেকে গঙ্গাও দর্শন করা যেত, গঙ্গা দর্শন হতো। এবং গঙ্গাতে যখন বড় কোটাল আসতো সেই সময় গঙ্গার জল মন্দিরের ভেতরে ঢুকে যেত, এমনকি শ্রীমন্দিরের ভেতরেও ঢুকে যেত। আর সন্ধ্যের বেলার পর থেকে তো এখানকার জীবনযাত্রা যেন ঝুপ করে মানে একটা সুইচ অন অফ করলে, যেমন সুইচ অন করলে আলো জ্বলে, সুইচ অফ করলে আলো নিভে যায়, সেরকম মনে হতো যেন সন্ধ্যেবেলা কেউ সুইচটা অফ করে দিল। চারিদিক নিকষ অন্ধকারে ঢাকা পড়ে যেত, আর শিয়ালের ডাক শোনা যেত। এখন দেখুন শিয়ালের ডাকের বদলে গাড়ির হর্ন শোনা যায়। যাই হোক, ববিরা আমাদের সঙ্গে চলে এলো। তো এখন সময় প্রায় রাত্রি 8টা, ভগবানের শয়ন আরতি হয়ে গেছে, আমরাও সেই জন্য ডিনার করতে চলে এলাম। যেহেতু আমরা কোনো খাবারের কুপন কাটিনি, কোনো ভোগের কুপন কাটিনি কোনো ভবন থেকে, সেই জন্য আমরা ঠিক করলাম আজকে গোবিন্দাতেই আমাদের ডিনারটা সেরে নেব। কারণ এখানে আসলে পরে আমরা সাধারণত ভেজ খাবারটাই প্রেফার করি। আমরা বাইরে যদিও আমাদের হোটেলে গেলে আমরা ননভেজ খাবার পেতাম, কিন্তু তবুও আমরা সেটা নিই না। আর এখানে ভেজ খাবারের মধ্যে প্রচুর বৈচিত্র্য আছে। আমরা নিয়েছিলাম কাশ্মীরি পোলাও, বাটার নান, তাতাই নিয়েছিল নুডলস। তো অনেক রকম খাবার এত খাবার খেয়ে ফেলেছিলাম, আমার মনে হলো খাওয়া দাওয়ার পর একটু হাঁটা উচিত। তো বাইরে বেরোলাম হাঁটতে। এখন আশ্রম মোটামুটি ফাঁকা হয়ে আসছে, সবাই বাইরে চলে যাচ্ছেন। এই হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এর ভেতরটাও মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তো আমি ভাবছিলাম একটু হাঁটতে হাঁটতে একদম সামনের এন্ট্রান্সটার কাছে যাব, কারণ সেখানে একটা জায়গা আছে যেখানে শ্রীল প্রভুপাদ অখণ্ড নাম কীর্তনের সূচনা করেছিলেন এবং সেটা আজও চলে আসছে। এই দেখুন, এখানে নিত্যানন্দ মহাপ্রভু আর গৌর সুন্দরের মূর্তি এবং তার পাশেই অখণ্ড নাম কীর্তন চলছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে কালকে সারাদিন এখানেই থাকবেন।